হ্যালো সবাইকে, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক ঘটনা বিশ্লেষণের আজকের পর্বে। আজকে মূলত ভারত পাকিস্তান সাম্প্রতিক যুদ্ধ এবং ন্যাটো প্রধান ভারতকে যে হুমকি দিয়েছেন সে বিষয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। সো শুরু করে আজকে ভিডিও। ভিউয়ার্স, আপনারা জানেন যে সম্প্রতি ন্যাটো যে প্রধান বা ন্যাটো সামরিক জোট আছে, একটা আমেরিকান পন্থী বা সামরিক পশ্চিমা যে আমেরিকান পন্থী যে মিত্র রাষ্ট্র তাদের নিয়ে একটি সামরিক জোট, ন্যাটো প্রধান মার্কো রুটে উনি হচ্ছে আপনার ভারতকে হুমকি দিয়েছেন। তো কি হুমকি দিয়েছেন সেটা জানার পূর্বে আমরা শুরু করি কেন উনি হুমকি দিয়েছেন এবং এই হুমকির উৎপত্তি কারণটা কি। ভিউয়ার্স, আপনারা জানেন যে অতি সম্প্রতি অর্থাৎ গত এপ্রিল মাসের 22 তারিখ ভারতের যে কাশ্মীর, ভারত এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের যে পেহেলগাম আছে সেখানে মূলত একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আক্রমণ করে 26 জন ভারতীয় নাগরিককে হত্যা করেছে। তার প্রেক্ষাপটে ঠিক পরবর্তীতে মাসে অর্থাৎ মে মাসের 7 তারিখ ভারত পাকিস্তানের বিরুদ্ধে একটি সামরিক অপারেশন চালায় বা অভিযান চালায়। আর সেটি হচ্ছে আকাশপথে যে অভিযানটি চালায় সেটার নাম দিয়েছিল অপারেশন সিঁদুর বা সিন্দুর। মূলত এই ভারত এবং পাকিস্তানের মধ্যে 4 দিন ব্যাপী একটি যুদ্ধ হয়, সেটাই ছিল মে মাসের 7 তারিখ থেকে পরবর্তী 4 দিন পর্যন্ত, এবং পরবর্তী 4 দিন পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সেই যুদ্ধ বন্ধ হয়। আর এতে করে হচ্ছে দুই পক্ষেরই অনেক মানুষ হতাহত হয়েছে, কিন্তু সবচেয়ে বড় পারফরমেন্স দেখিয়েছে এবং বিশ্ব জুড়ে নন্দিত বা প্রশংসিত হচ্ছে পাকিস্তান। তার কারণ হচ্ছে ভারত যখন তাদের অত্যাধুনিক সব সামরিক যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তানের উপর অপারেশন সিঁদুর পরিচালনা করেছিল, আর সেই অপারেশনে ভারত সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো ব্যবহার করেছিল। তার মধ্যে রয়েছে ফ্রান্সের তৈরি রাফায়েল এবং রাশিয়ার সুখোই বা মিগ সিরিজের কিছু বিমান ছিল, আর তাদের নিজস্ব মিরাজ 2000 বা তাদের নিজস্ব অন্যান্য প্রযুক্তি কিছু বিমানও ছিল। তো এত বিমান দিয়ে যখন ভারত পাকিস্তানের উপর আক্রমণ করেছিল, ঠিক সেই আক্রমণটা পাকিস্তান প্রতিহত করতে সক্ষম হয়েছিল এবং ভারতের বেশ কয়েকটি বিমান বা অত্যাধুনিক যে ফাইটার জেট যেগুলো তারা ভূপাতিত করার সক্ষমতা দেখিয়েছে এবং সেগুলো চারদিকে পাকিস্তানকে এক মানে প্রশংসা জোয়ারে ভাসাচ্ছে। কারণ ভারত যেসব আধুনিক প্রজন্মের যে বিমানগুলো দিয়ে অ্যাটাক করেছে পাকিস্তানের সেই অত্যাধুনিক যুদ্ধ বিমান নেই। পাকিস্তান মূলত হচ্ছে চায়না বা চীনা প্রযুক্তি নির্ভর কিছু বিমান আছে, সেগুলো দিয়ে তাদের এই আক্রমণকে প্রতিহত করেছিল। যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছিলাম, ভারত এবং পাকিস্তানের এই 4 দিন যুদ্ধে বা অপারেশন সিঁদুরের সময় আকাশে প্রায় 125টি ফাইটার জেট উড়েছিল এই অপারেশনের জন্য। আর ভারতের যেই সব যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তানে অ্যাটাক করেছিল, পাকিস্তান সেগুলো প্রতিহত করেছিল মূলত চায়না J-10C সিরিজ বিমান দিয়ে। পাকিস্তানই একমাত্র দেশ যারা এই J-10C চীনের বাইরে প্রথম ব্যবহার করতে সক্ষম হয়েছে, বা চীন একমাত্র তাদেরকে ছাড়া পাকিস্তানকে এই যুদ্ধ বিমানটি দিয়েছে, অন্য কাউকে এখনো পর্যন্ত দেয়নি। আর মূলত যে পাকিস্তান যে তাদের মানে অত্যাধুনিক যুদ্ধ যে কাউন্টার অ্যাটাকের যে পারফরমেন্সটা দেখিয়েছে সেটা মূলত চীনের কারণে দেখাতে পেরেছে। কারণ তাদের যে প্রধান অস্ত্র ছিল সেটা হচ্ছে J-10C যুদ্ধ বিমান, আর যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে সেটা হচ্ছে PL-15, এটাও মূলত চায়না। আর এগুলো তুলনামূলক ইন্ডিয়া যেসব যুদ্ধ বিমান দিয়ে আক্রমণ করেছে সেগুলো তুলনায় অনেক সস্তা, তো অনেক সস্তা এবং ছোট পাল্লার। তো J-10C মূলত 4.5 জেট সিরিজের একটি যুদ্ধ বিমান। আর ভারত যেগুলো দিয়ে অ্যাটাক করেছিল পাকিস্তানের উপর, সেগুলোর মধ্যে ভারত বেশ কয়েকটি যুদ্ধ বিমান হারিয়েছে। পাকিস্তান দাবি করছে যে তারা 5 থেকে 6টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। তার মাঝখানে অন্যতম হচ্ছে যে ফ্রান্সের তৈরি রাফায়েল এমন একটি যুদ্ধ বিমান যেটি এই প্রথম পাকিস্তান ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এটা অনেক অত্যাধুনিক একটি যুদ্ধ বিমান। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের F-35 বা রাশিয়ার সুখোই বা F সিরিজের যে অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো সেগুলোর সাথে কম্পেয়ার করা হয়। আর সেই যুদ্ধ বিমানটি মূলত পাকিস্তান ছোট একটা যুদ্ধ বিমান দিয়ে ভূপাতিত করেছে। তো তারা দাবি করছে 3টি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, মিগ সিরিজের একটি, তারপর সুখোই সিরিজের একটি এবং মিরাজ সিরিজের একটি যুদ্ধ বিমান তারা ভূপাতিত করেছে। যদিও এই ব্যাপারে ইন্ডিয়া কোনো মুখ খোলেনি। তো যাই হোক, সেগুলো অনেক পুরাতন কথাবার্তা। হ্যাঁ, তো সেগুলো নিয়ে কথা বলতে চাই না। ভারতকে এই যুদ্ধে নাকানি চুবানি খাওয়ানোর পরে বিশ্বজুড়ে যে চীনা বিমান সংস্থা চ্যাংডো এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যেটা এই J-10C সিরিজের বিমান উৎপাদক, তাদের শেয়ার বাজার বেড়ে যায় 40%। অর্থাৎ পাকিস্তান যুদ্ধে যে সফলতা দেখিয়েছে এই যুদ্ধ বিমান দিয়ে, এতে করে এই বিমান সংস্থার শেয়ার আন্তর্জাতিক বাজারে 40% বৃদ্ধি পায়। আর ঠিক অন্যদিকে 22% যদি চিন্তা করি যে ইন্ডিয়া যেহেতু তাদের রাফাল যুদ্ধ বিমান হারিয়েছে পাকিস্তানের কাছে, সেই জন্য বিশ্বজুড়ে এই রাফাল কোম্পানি যেটা আছে ফ্রান্সে,
সেই রাফাল কোম্পানির আপনারা জানেন যে অনেক শেয়ার দর প্রথম কমে যায়, কারণ আসলে যখন একটা যুদ্ধ বিমান দিয়ে ভালো পারফরমেন্স দেখায় তখন সেটার প্রতি সবার আগ্রহ বাড়ে। ঠিক ঠিক চীনা বর্তমানে এই বিমানটা সহ অন্যান্য দেশ থেকে অনেক অর্ডার আসতেছে যেন তারা এই যুদ্ধ বিমানটা পায়। তো এই চীন হচ্ছে আপনার এমন একটা দেশ, পাকিস্তানে তারা সবচেয়ে বেশি সামরিক ক্ষেপণাস্ত্র বা সামরিক যে সরঞ্জাম বিক্রি করে থাকে। পাকিস্তান শতকরা 81% সামরিক সরঞ্জাম ব্যবহার করে চীনা প্রযুক্তি সম্পন্ন। আর ইন্ডিয়া মূলত ব্যবহার করে থাকে রাশিয়া এবং ফ্রান্স সহ ইউরোপিয়ান কিছু কান্ট্রি এবং যুক্তরাষ্ট্র থেকে আনা কিছু প্রযুক্তি সম্পন্ন সামরিক যান তারা ব্যবহার করে। কিন্তু ইন্ডিয়ার সবচেয়ে বড় বাজার হচ্ছে গিয়ে রাশিয়া, তারপর হচ্ছে ফ্রান্স। কারণ ইন্ডিয়া হচ্ছে গিয়ে ফ্রান্স এবং রাশিয়া থেকে বেশি অস্ত্র আমদানি করে থাকে, আর পাকিস্তান শতকরা 81% অস্ত্র আমদানি করে হচ্ছে চীন থেকে, এবং পাশাপাশি তুরস্ক এবং নেদারল্যান্ডস থেকে তারা কিছু অস্ত্র আমদানি করে। তো এই হচ্ছে তাদের অস্ত্র আমদানি রপ্তানি বা তাদের এই গত মে মাসে বা জুন মাসে যে এপ্রিল থেকে মে মাস পর্যন্ত যে যুদ্ধ ছিল সেটা নিয়ে আলোচনা করলাম। তো সম্প্রতি হচ্ছে যে ন্যাটো প্রধান, আচ্ছা আরেকটা বিষয়, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পাকিস্তানে ভ্রমণে আসছেন বা পাকিস্তানে সফর আসছেন এরকম একটা নিউজ আজকে ছড়িয়েছিল, কিন্তু পরবর্তীতে যে সংবাদ সংস্থাগুলো এই নিউজটা পাবলিশ করেছিল সেগুলো আবার তারা উদ্যোগ করেছে, কারণ মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে মানে এই নিউজে কোনো সত্যতা নেই, কারণ তারা নিশ্চিত করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন পাকিস্তান সফরে যাচ্ছেন না। কারণ সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ 2006 সালে পাকিস্তান সফর করেছিল। 2006 এর পরে আজ পর্যন্ত কোনো মার্কিন প্রেসিডেন্ট এখনো পর্যন্ত পাকিস্তানে সফর করেনি। তো এটা ছিল একটা ভুয়া নিউজ, যার কারণে এই নিউজগুলো তারা সরিয়ে ফেলেছে। তো পরবর্তীতে যে ন্যাটো প্রধান মার্ক রুটে যে উনি থ্রেট দিয়েছেন ভারতকে, এর কারণ হচ্ছে যে ভারত, আপনারা জানেন বর্তমানে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে খুব বেশি একটা অস্ত্র আমদানি করে না। ভারতের আমদানির প্রধান বাজার হচ্ছে রাশিয়া। তো রাশিয়ার উপর মার্কিন যুক্তরাষ্ট্র প্রচুর নিষেধাজ্ঞা দিয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক জোট ন্যাটোভুক্ত যে দেশগুলো আছে অথবা তাদের ইউরোপিয়ান মিত্র দেশগুলো আছে তারাও রাশিয়ার উপর শত শত বা হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আমদানি রপ্তানি বা ব্যবসা বাণিজ্যের উপরে ইউক্রেনের আক্রমণের কারণে। তো এখন রাশিয়ার সাথে অন্য কোনো দেশ সহজে আমদানি রপ্তানি বা ব্যবসা বাণিজ্য চালাতে পারবে না এই নিষেধাজ্ঞাগুলোর কারণে, কিন্তু ভারত নির্দ্বিধায় এই রাশিয়ার সাথে আমদানি রপ্তানি বা ব্যবসা বাণিজ্য কন্টিনিউ করে যাচ্ছে, যার কারণে ভারতকে মূলত এই ন্যাটো প্রধান হুমকি দিয়েছে যে ভারত যদি এভাবে রাশিয়ার সাথে অস্ত্র বা অন্যান্য সরঞ্জামাদি কেনা বেচা করে তাহলে ভারতকে তারা বিভিন্ন ভাবে চাপে রাখবে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছে আগামী 50 দিনের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট যদি ইউক্রেন যুদ্ধ সমাধান না করে তাহলে তাদের উপর 100% ট্যারিফ বা শুল্ক বসাবে। সেটার একটা বড় অংশ ইন্ডিয়ার উপর বসাবে, কারণ ইন্ডিয়া রাশিয়ার সাথে সুসম্পর্ক বজায় রেখে রাশিয়ার সাথে আমদানি রপ্তানি করে যাচ্ছে। তো এটা হচ্ছে ইন্ডিয়ার জন্য একটা বড় চাপ, আর এই চাপটা মূলত ন্যাটো প্রধান বা মার্কিন যুক্তরাষ্ট্র কেন দিচ্ছে সেটা আমি আপনাদেরকে আমার বিশ্লেষণ থেকে বলি। যে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে যে ইন্ডিয়া যেন বর্তমানে এই রাশিয়া থেকে বেরিয়ে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখে। এবং আরেকটা কথা বলে রাখি, ইন্ডিয়া বর্তমানে গতকালকে রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়া বর্তমানে বিশ্বের অস্ত্র আমদানিতে বিশ্বের সেকেন্ড পজিশন আছে, অর্থাৎ দ্বিতীয় পজিশনে আছে। আগে তৃতীয় চতুর্থ ছিল সম্ভবত। এখন বর্তমানে গত 2020 থেকে 2025 সালের যে রিপোর্ট টানা আপনার ইন্ডিয়া বর্তমানে 2 নম্বর পজিশন। 1 নম্বর হচ্ছে ইউক্রেন, কারণ ইউক্রেন আপনারা জানেন 2022 থেকে যুদ্ধ চলছে, যুদ্ধের কারণে তারা প্রচুর অস্ত্র আমদানি করতে হচ্ছে। তো সেকেন্ড পজিশন আছে ইন্ডিয়া, আর ইন্ডিয়া সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করে রাশিয়া থেকে। তো মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বড় একটা বাজার হারাচ্ছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে ইন্ডিয়াকে বিভিন্ন রকম চাপে রেখে তো এই বাজারটা তারা ধরার জন্য, অর্থাৎ ইন্ডিয়া এবং পাকিস্তান যুদ্ধে ইন্ডিয়ার যে অত্যাধুনিক যুদ্ধ বিমান বা ইত্যাদি ইত্যাদি এগুলো আসলে ব্যর্থ হয়েছে, সেই বিষয়গুলো তুলে ধরে মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে তাদের অস্ত্রগুলো ইন্ডিয়ার কাছে বিক্রি করার জন্য। তো সেই জন্য যত ধরনের চাপ সৃষ্টি করা দরকার, সেটা হোক বাণিজ্যিক নিষেধাজ্ঞা বা রাশিয়ার সাথে বাণিজ্যের কারণে নিষেধাজ্ঞা, অথবা অন্যান্য যে কোনো একটা এক্সকিউজ দেখিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করবে ভারতের যে অস্ত্রের বাজারটা সেটা তারা ধরার জন্য, রাশিয়ার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য। তো এটা ছিল মূলত হচ্ছে কি আমার ধারণা যে ইন্ডিয়াকে মূলত হচ্ছে চাপে রেখে তাদের কাছে অস্ত্র বিক্রি করার একটা মূল মাস্টার প্ল্যান হচ্ছে এই ন্যাটো প্রধানকে দিয়ে হুমকি দেওয়া। আর পাকিস্তানের বিষয়টা হচ্ছে পাকিস্তানও মোটামুটি অনেক বড় একটা অস্ত্রের রপ্তানি বাজার। ভারত অস্ত্র আমদানি করে টোটাল অস্ত্র আমদানির 8.3%, আর পাকিস্তান অস্ত্র আমদানি করে 4 তো এই পাকিস্তানের অস্ত্রের সবচেয়ে বড় বাজার হচ্ছে চীন। তো চীন হচ্ছে আবার আমেরিকার শত্রু। তো আমেরিকা চেষ্টা করবে এই চীনকে হটিয়ে তারা কিভাবে পাকিস্তানের অস্ত্রের বাজারটা ধরতে পারে। এখন পাকিস্তানকে দেখাবে তারা যে তোমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার অত্যাধুনিক সব এই আছে সেই আছে, সুতরাং তোমরা আমাদের কাছ থেকে অস্ত্র কেনো।
আর না হলে আমরা বিভিন্ন ভাবে তোমাদেরকে চাপ রাখবো। তো মূল পলিসিটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো প্রধান বা ইউরোপিয়ান যে দেশগুলো তাদের মূল পলিসি হচ্ছে ভারত এবং ইন্ডিয়া বা পাকিস্তান যে অস্ত্র বাজারটা সেটা তারা ধরা, কারণ ভারত এবং পাকিস্তানের একটা অস্ত্র বাজারও মার্কিন যুক্তরাষ্ট্রের বা তাদের ইউরোপিয়ান মিত্রদের আধিপত্য নেই। এখানে আধিপত্য হচ্ছে চীন এবং রাশিয়ার, এবং রাশিয়া এবং চীন দুইটাই তারা বন্ধু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু। তো এই হচ্ছে মূলত ভারতকে হুমকি দেওয়ার মূল ব্যাখ্যা বা প্রধান কারণগুলো। তো এই হচ্ছে আজকের ভিডিও। সো ভিডিও কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।